হ্যাঁ টাকা আছে তো ওই জন্য বলছি। গাড়িতে উঠুন, আপনি উঠুন, আপনি উঠুন। দাঁড়াও 1 মিনিট, এখানে গাড়িতে উঠাবো আগে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। নাম্বারটা তুলে রাখো। তাড়াতাড়ি উঠুন, গাড়িতে টাকা আছে, চেক আছে, আপনারা আগে উঠুন, তাহলে আমি গাড়িতে না উঠে আপনাদের তুলতে এসেছি। কি কি তালের বড়া? তালের বড়া আজকে নেবো না দিদি, একদম না, আজকে তালের বড়া একদম শুভ না, আমাদের অনেক দূর যেতে হবে, সেই যাবো শিলিগুড়ি, শিগগিরি। আপনি আগে উঠুন, কিছু লাগবে না দাদা, আগে উঠুন। আমি কি বলছি শুনুন, কি আছে? লাউ, মিষ্টি লাউ, মিষ্টি লাউ, লাউ, মিষ্টি কুমড়া, এগুলো কিচ্ছু নেওয়া যাবে না, আমার বাড়ি যেতে যেতে ওরা পচে যাবে। লাউটা নিয়ে নাও। কি হলো আপনাদের, কি হলো? আপনাদের অদ্ভুত বিষয় তো, মানে এতক্ষণ ধরে কি করছিলেন? তখন দেখা হয়নি, এটা হাওয়া আসার সময় এখানে হাওয়া দিলাম। আশ্চর্য, এর আগেও দেখলাম একই সমস্যা, এখানেও একই সমস্যা। টোটো ধরে জানো, সবকিছু আছে এখানে হাতে, লোকাল টোটো। যান তাহলে, উনি গাড়ি নিয়ে ওখানে চলে যাবে, তাহলে আপনি টোটো ধরুন। হ্যাঁ আসুন, দাঁড়ান 1 মিনিট। না 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 না, আপনি অনেক বড় দাদা, না 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 না, প্রণাম করেন না, পাপ দিয়েন না। ঠিক আছে, আসছি, আমি বকবো, ঠিক আছে, আমার বকা যে হজম করতে পারবে, আমি জানি দিদি এরকম বকবে, আমি বকবো, অন্যায়কে আমি সহ্য করতে পারি না, আমি ইচ্ছা করে বকি না, পাগল নই, কিন্তু অন্যায় দেখলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমার দায়িত্ব এড়িয়ে যাব না। এই নয় যে আপনাদের অন্যায় দেখে দায়িত্ব এড়িয়ে চলে গেলাম, তারপরে মানে হাত তুলে দিলাম, যা খুশি করে নেন, এটা আমি করি না, ঠিক আছে, কিন্তু আমি বলবো, বলতে ছাড়বো না। কে? ঠিক আছে, এইসব কথা বাদ দেন, আপনাদের যদি সেটা যদি আপনার চিন্তায় থাকে, তাহলে এই ধরনের কাজই করতেন না, ছেড়ে দিন, তাদের ব্যাপার, তারা বুঝে নেবে। জান আপনারা উঠুন না, ওনাদের কাছে চেক টাকা পয়সা আছে, কোনো টোটো করে না গিয়ে গাড়িটা করে গেলেই ভালো হতো। আমি ওটাই বলছি, টোটোটা রিস্ক না, গাড়িতেই যান। আমি টোটোওয়ালাকে চিনি, এবার আমি ছেড়ে দিলাম, তারপরে দেখুন টাকা পয়সা চেক টেক আছে, ডেটও বসানো আছে, তো সেই জায়গায় তো আমি তো কিছু করতে পারবো না, না।
বেশি দায়িত্ব নিয়ে ফেলি বলেই আমার জীবনের ঝুঁকি হয়। আমার কতক্ষণ লাগবে? আচ্ছা আমার গাড়িটা আমি নিয়ে আসি। হ্যাঁ যাবেন না জায়গা? না না, এ কোথাও যাবো না। খুলে গিয়ে ওবার আটকে গেছে। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ বাড়ি থেকে আমরা তো আসবো, বুঝলি? তুই তাহলে থাক না রে। এই যে বাড়াইছি, মোটামুটি 3 ঘন্টা লাগবে। না বেরোবো, তুই 10 মিনিটের মধ্যে বেরোবো। হ্যাঁ 12টা একটা বাজে। হুম? ঠিক আছে, হ্যাঁ বল। আরে চাবিটা তো আমার লাগবে, চাবি দিতে আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছে, আমার বাড়িতে থাক না। চিরঞ্জিত এদিকে আস। আমার আর একটা ফোন কই? আর একটা ফোন মুড়ি নিয়ে নাও। মুড়ি আছে? মুড়ি হাতে ভাজা মুড়ি না মেশিনে? হাতে ভাজা মুড়ি নেই? খাওয়ার যেহেতু অনেক টাইম লাগবে, ওনাদের তো গাড়ির সাথে টাইম লাগবে। এখন বাদ দাও না, এখন কাজটা মেটাও, তারপরে পরে রাস্তায় যেতে গেলে অনেক দোকান খোলা হবে। তো আমি এখানে বসি। ফাইল গাড়িতে ঢুকাও। আমার ব্যাগের মধ্যে ফোন আছে কিনা দেখো, পাওয়ার ব্যাংক, চার্জার সব আছে কিনা। পাওয়ার ব্যাংকটা দিয়ে যাও তো। কি হয়েছে ফোনে? চিরঞ্জিত নেট দাও তো দেখি, কিছু দেখতেও পাচ্ছি না। এ দেখো, এটা নেট কাজ করছে না। এ দেখো, এটা যে আনপিন পোস্ট করবো, নেট এখানেও কাজ করছে না। তাহলে 4G কেন? স্ক্রিনে কাজই করছে না। দেখো তো দেখা যাচ্ছে কিনা লাইভটা। ওনাদের কাছে টাকা পয়সা না থাকলে আমি চলে যেতাম। এই আমার একটা ফোন আছে না, নিয়ে আসো তো। হ্যালো, হ্যাঁ দিদি, লাইভ কাটবে না, লাইভ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু আমার এখানে স্ক্রিনে কাজ করছে না। হ্যাঁ কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি আমার সেটা সেই কি সেই মেটা থেকে দিয়ে দেয় না, সাবস্ক্রাইব করুন, ওই মেসেজটা আনপিন পোস্ট না করলে কোনো কমেন্ট দেখা যায় না, আমি কিছু দেখতেও পাচ্ছি না। ও, কিন্তু লাইভ ভালো চলছে। ও আচ্ছা, ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, রাখো। থ্যাংক ইউ।
যাক, লাইভ যখন ভালো চলছে, 1 মিনিট, লাইভ যখন ভালোভাবে চলছে তাহলে একটা কথা বলি। যাই হোক, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে একমুখ হাসি নিয়ে বাড়ি ফিরছি, ঠিক আছে? এটাই অনেক বড় প্রাপ্তি। দায়িত্ব তো এড়িয়ে যেতে পারি না, মানুষ মাত্রই ভুল করে, আর ভুললেই ক্ষমা করতে 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 আমি তলিয়ে যাচ্ছি আর সবাইকে উপরে তুলে দিচ্ছি। একদিন আমি উপরে উঠে যাব, সেদিনকে সবাই তলিয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। আর যার যেটুকু দায়িত্ব নিয়েছি পালন করেছি। আপাতত ওনাদের এখন গাড়িটা খারাপ, 2 লাখ টাকাটা ওনারা কালী পুজোর ভাইফোঁটার মধ্যেই পাবেন। আজকে কিছুটা টাকা রিকভারি করেছি, আর কালকে কিছুটা টাকা চেক দেওয়া হয়েছে, আর একটা চেক দেওয়া হয়েছে যেটা উনি কালী পুজোর পর, মানে 29 তারিখ, 29/10/2025 আর 1 লাখ টাকা পাবে। আর যে 3 লাখ টাকাটা সেটা ডিসেম্বরের 31 তারিখে পাবে। তাহলে মোট 5 লাখ টাকার কথা হয়েছিল, 5 লাখ টাকা উদ্ধার করে দিলাম। আর একটা সোনার যে ব্যাপারটা ছিল, মানে এখানে দিদিমণির মধ্যে একটা সোনা না দেওয়ার ব্যাপারটা হচ্ছিল, যে সোনাটা দিদি নিয়ে দিচ্ছিলেন না, তো ওটা কোনো আবেদন ছাড়াই একটা মানবিকতার খাতিরে, মানে এটা আমি সেই সোনাটাকেও উদ্ধার করে দিয়েছি। সোনাটা আগেই উদ্ধার করে দিয়েছিলাম, ঠিক আছে? আর 5 লাখ টাকাটাও উদ্ধার হলো, এটাই হলো বিষয়। যাক, কোচবিহারের কাজ কমপ্লিট পুরোপুরি, আমার কাজ পুরোপুরি কমপ্লিট। এখানে আর আজকে আমার কোনো কাজ নেই, ঠিক আছে? আবার আসিব ফিরে অন্য কোনো কাজে। আমি কিছু দেখতে পাচ্ছি না, ওই জন্য ঠিক এনার্জিটা ঠিক পাচ্ছি না। এতক্ষণ গন্ডগোল চিৎকার চেঁচামেচি করলাম, এবার তোমাদের কাছ থেকে বেশ একটু এনার্জি নেবো, সেটা আর পাচ্ছি না, কারো কমেন্টই দেখতে পাচ্ছি না, এটাই হলো বিষয়। স্ক্রিনশট নিয়ে রাখি কী অবস্থায় আমি তোমাদের সাথে লাইভ করছি। তার মধ্যে আবার দেখো, কপালের নাম গোপাল, এমনি ওনারা চেক নিয়ে টাকা পয়সা নিয়ে যাবে বলে আমি একটু টেনশানে আছি, কেননা এটা আমার দায়বদ্ধতা। কেউ পালন করে বলে কিনা আমি জানি না, তবে আমি তো সব নিখুঁতভাবে পালন করার চেষ্টা করি। তো অনেকে আছেন যে কাজ হয়ে গেল, ব্যাস নিজেদের মতো নিজেরা চলে গেলাম, আর কে কী করলো বা কিছু ব্যাপার দায়িত্ব নেন না। তো কী জানি, সমাজে আমি একটু বেশি দায়িত্ব নিয়ে ফেলি বলেই বারবার আঘাত পাই, আর বারবার আঘাত পাই বলেই আপনাদের কাছ থেকে ভালোবাসাটা পাই, ঠিক আছে? মানুষ আঘাতে আঘাতে আমাকে শেষ করে জর্জরিত করে দেবে, আর আপনারা ভালোবেসে আশীর্বাদ করে আমাকে সেখান থেকে উদ্ধার করবেন। আমি লোকের টাকা গহনা উদ্ধার করবো, আর আপনারা আমাকে উদ্ধার করবেন, ঠিক আছে? ঠিক ভালো লাগছে না, কমেন্ট দেখতে পাচ্ছি না, তবু ট্রাই করছি। তার মধ্যে গেল ওদের গাড়ির খারাপ হয়ে টায়ার লিক হয়ে গেছে, তখন গাড়ি সারাবে, তারপরে ওনাদেরকে গাড়িতে তুলবো, তুলে ওনারা যাবেন, তার পিছ আমি যাব। হ্যালো হ্যালো, কে বলছেন? ম্যাডাম আমি কৃষ্ণা বলছি। এখন দিদি ব্যস্ত আছি, কখন করবো? 7 দিন পর। 7 দিন পর? হ্যাঁ। ওই বাবা, তাহলে তো পুজো এসে যাবে এখনই। আমি তো পুজোর মধ্যে কোনো কাজ করব না। আছে করার জন্য না, আপনি বলেছিলেন এই সপ্তাহে। মঙ্গলবারে আসুন, মঙ্গলবারে। ম্যাডাম যে মঙ্গলবারে আপনি যে আমি দাদি টাইম দিতে পারছি না, নালে পুজোর পর টাইম দিতে পারবো, কারণ আমি 7 দিন পর ফিরবো। আমার এখানে আরও কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। আমি কুচবিহার আছি। ও ঠিক আছে, সেটা বললে হয় যে কুচবিহার আছে। সব কথা তো আপনাদের বলাটা রাইট নেই, বা শোনারও রাইট নেই, তাও বললাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো আমি বলার তো রাইট নেই আমার, তারপরেও বলছি আপনাদেরকে, ভালোবাসা থেকে বললাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? আমি ফিরে চেম্বার করব, মঙ্গলবার ফিরবো। ডাইরেক্ট এখান থেকে মঙ্গলবার ঢুকবো। সামনে মঙ্গলবারে? হ্যাঁ, সামনে মঙ্গলবার। আচ্ছা দেখি। ঠিক আছে,
হ্যাঁ, যদি পারেন আসুন, আর না হলে পুজোর পর ডেট দেবো, ঠিক আছে? আচ্ছা। হুম। একটা ভিডিও করো, ওনাদের যাবে। এ নাও, এই চিরঞ্জিত, ফোন রাখো, এই ভিডিওটা করো, ওনারা যাবে। আসছি একটু, তোমার চেয়ারে বসলাম অনেকক্ষণ। থ্যাংক ইউ। হয়ে গেছে, যান উঠুন। লাইটটা জ্বালান, কাজ নামান, লাইট জ্বালাও ভাই। ঠিক যাই কুচবিহার অব্দি। না, আপনারা ওই তো যাবো একসাথে, আপনারা আগে যাবেন, আমরা পিট যাচ্ছি। ঠিক আছে দিদি, আসছি, যান তাহলে। আমরা আগে যাই, আপনি একটু চলে যান। হ্যাঁ আমরা আগে যাই। হ্যাঁ, টান বেরিয়ে যাবে। আপনারা আগে যান, আমরা বেরোচ্ছি। হ্যাঁ, যান। তুমি ভিডিওটা বন্ধ করবে না। হ্যাঁ, ও আচ্ছা, থ্যাংক ইউ। তার জন্য আগে আসলাম। ও আচ্ছা। তাই ভাবলাম দিদিকে চেনা খুব লাগতেছে, আমি লাইভ দেখি। এখানে কোথায় আসছি? এখানে এই যে বর্মন বাড়ি এসেছিলাম। হ্যাঁ, ওনাদের সমস্যাটা মেটালাম। হয়েছে? হ্যাঁ, সমস্যা মিটলো। না আমিও তাই আমি নভেম্বরে 2024 সালে এসেছিলাম, আর আজকে এলাম। লাইভ দেখি তো তাই। ও আচ্ছা। চেনা লাগতেছে, আমার মনে করতেছে না ভিডিও কোথাও দেখি। কি নাম তোমার? আমার নাম অভিজিৎ কর্মকার। আর তোমার? কার্তিক দে, যে আমার সোফার দোকান সামনে। ও আচ্ছা, যাক, যেখানেই আসি পরিবার পেয়ে যাই। তোমরা আমার পরিবার, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এখন তুমি চলে যাচ্ছ আবার? হ্যাঁ, আবার যাচ্ছি, এখন শিলিগুড়ি যাবো। দিয়ে কিছু কাজ আছে, শিলিগুড়িতে একটা কাজ আছে, ওই কাজটা কমপ্লিট করবো। এখন ফিরতে দেরি আছে, মঙ্গলবার ফিরবো। সাবধানে যেও। হ্যাঁ, যাও, আসছি ভাই। ফোন করো না, একটু নাম্বারটা দিয়ে রেখে আমার নাম্বারে মিস কল দিয়ে দাও, 8001। তাহলে কুচবিহার এলে একটু ফোন করলাম, 8001 206 6308। এটা কল করে দাও। 308। হ্যাঁ, কি নাম বলো তোমার? কার্তিক দে। ঠিক আছে, আমি দুজনকেই পেয়ে যাবো। তোমার নামটা কি? অভিজিৎ কর্মকার। তুমিও করে দিবা মিস কল, ঠিক আছে? দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এর আগে আসছিলেন তো, ভাবছি কথা বলবো হয় নাই। এই এটা ফটো তুলে দাও, ভিডিওটা বন্ধ করো। লাইট পড়ছে না, এই দিকটা দাঁড়াবো? হ্যাঁ, দেখি। এখানেও পরিবার পেয়ে গেলাম, লাইভ চলছিলই, লাইভেই পরিচয়, লাইভেই পেয়ে গেলাম। আসছি ভাই, ফোন করো। হ্যাঁ, থ্যাংক ইউ। বন্ধ করেন, বুঝতে পারলেন দাদা? বন্ধ করুন, বড়দা কথা বন্ধ। বুঝেছে। হ্যালো জীবন, আর বড়দা কথা বন্ধ। আমি তোকে 5 মিনিট 10 মিনিট পরে ফোন করছি। তোমরা আওয়াজ করো, ঢাক 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 বড়দা! ঢাক 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 ঢাক। বড়দা কথা বন্ধ। বড়দা আচ্ছা, ঠিক আছে, যেটা বলছিলাম, এখানেও পরিবার পেয়ে গেলাম। এটাই হলো কর্ম, আর এটাই হলো প্রাপ্তি যোগ। দুটো ভাই পেয়ে গেলাম। এখানে যারা এসেছিলেন তারা সত্যিই মান্যগণ্য ব্যক্তি। এখানকার যিনি এমপি, তার যিনি ভাই, সেই বাড়িতে বসেই সমস্যার সমাধান করলাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন কোচবিহারের যিনি এমপি আছেন এখানকার। তো সেই বাড়িতে এসেছিলাম খুব লাইফে রিস্ক নিয়ে। এই কাজটা আমি মনে করি যে বাবলি মুখার্জি ছাড়া এই কাজটা কেউ নেবে না বলেই আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে আজকে। সেটা ওনাদের ওখানেও চ্যালেঞ্জ করে এসেছি
এই কাজটা কেউ করতে পারতো না, ঠিক আছে? কারণ যেখানে পলিটিক্স থাকে, তাছাড়া হলো এমপি, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ কাউন্সিলরের বাড়িতে যেতে ভয় পায়, কাউন্সিলরের রিলেটিভদের বাড়িতে যেতে ভয় পায়, মেম্বারদের বাড়িতে যেতে ভয় পায়, একটা বুথ সভাপতির বাড়িতে তার রিলেটিভের বাড়িতে যেতে কোনো রকম ভাবে এইভাবে সমস্যা সমাধান করতে ভয় পায়। সেখানে আমি এখানকার যিনি এমপি, তার যিনি রিলেটিভ, মানে একদম মানে কি বলবো, রক্তের সম্পর্কের মধ্যে ভাই, তার বাড়িতে আমি এসেছিলাম। তো এসে এবং সম্মানের সাথে অনেকবার চা খেয়েছি, একটা পান খেয়েছি, কিন্তু ঠিক আছে ওই ভাইটাই আমাকে সেজে দিল পানটা। ওখানে সবাই যখন খাচ্ছে দেখছি মুখে চিবাচ্ছে, তা আমিও বললাম, স্যান্ডিদের কথা মনে পড়ছিল, স্যান্ডি, রিঙ্কি, ডলিদীপ, পারমিতা তো পান খায় না, তো তাদের কথাও মনে পড়ছিল, এরা যদি আসতো তো এখানে একটু পানটা খেতে পারতো। আর সব থেকে বড় কথা হলো কি, এরকম একটা জায়গা থেকে সম্মান নিয়ে যাওয়া এবং নিরপেক্ষতার সাথে যে কাজটা, মানে জীবনের ঝুঁকি নিয়ে যারা যারা আমরা এসেছিলাম, আগেও জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলাম, আজকেও জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলাম। কারণ দেখুন, আমি সেটা ওখানে বলেওছি, প্রত্যেকটা মানুষের কিন্তু জীবন আছে, আমাদেরও পরিবার আছে। তারপরেও কিন্তু যেহেতু আমি নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছি সমাজের মানুষের জন্য, কিন্তু আমার সাথে যারা রয়েছেন, ঠিক আছে, তাদের দিকটা আমাকে সবসময় ভাবতে হয়, বা আমি তাদের বাই ফোর্স করতে পারি না এই তোমরাও জীবনটা উৎসর্গ করে দাও, ঠিক আছে, দিদির জন্য, এটা আমি কখনোই বলতে পারি না। তো ওই একটা টেনশন থেকে যায় আর কি। আমি নিজে কি হলো না হলো জানি না, যাই হোক খুব ভালোভাবে কাজটা মিটেছে এবং খুব সম্মানও পেয়েছি। সব থেকে বড় খুশির অনেক কিছু খবর আছে, সেটা পরে দেব। আমি যে এইখানকার এলাকার যে থানা, এই থানার থেকে যে সম্মানটা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি, ঠিক আছে? আমি এমএলএ এমপিদের থেকেও আমি এই কাজটা যে করলাম, এই যে পুলিশ প্রশাসন যে আমার সম্পর্কে যে কথাটা ওনাদেরকে বলেছেন, যে কারণে 2024 সালে আমি এখানে বসতে পেরেছিলাম মীমাংসায়, তখন তো আমি জানতাম না। আমি জানতাম আমাকে একজন পুলিশ আধিকারিককে দিয়ে কথা বলানো হয়েছিল এবং আমাকে রূঢ়ভাবে কথা বলা হয়েছিল। তখন আমি লাইভে ছিলাম, আপনারাও লাইভে ছিলেন, যদি আপনাদের মনে পড়ে, যাদের যাদের মনে আছে তারা জানেন। তখন আমি ভেবেই নিয়েছিলাম এটা নিয়ে আমি একটা মিডিয়া করে দেবো, কারণ আমি মানে একজন শিক্ষক হয়ে এটা কি করলেন, এরকম একটা টার্গেট মানে টেন্ডেন্সি ছিল। কিন্তু ওই যে মানুষের ক্ষতি করতে পারি না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, মানুষকে সুযোগ দিই। একটা সোশ্যাল ওয়ার্কারের কাজ যেমন আপনারা বলেন বিনা পয়সায় পরিষেবা দেওয়া, আমি ওটাতে বিশ্বাসী নই। আমি মনে করি একটা সোশ্যাল ওয়ার্কারের কাজ হলো কি, সমাজে যেখানে অন্যায় হয়েছে সেটাকে তুলে ধরে তার তীব্র প্রতিবাদ করা, ঠিক আছে, জীবনের ঝুঁকি নিয়ে। আর সব থেকে বড় কথা হলো কি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা আমাদের হয়তো যতটুকু আপনাদের ভালোবাসা আশীর্বাদ আছে, তার জন্য যেটুকু ভগবান ঈশ্বর যতটুকু ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার ব্যবহার করে একটা মানুষের ক্ষতি করা, এই মানসিকতা নেই বলেই আজ চুপচাপ থাকি এবং হজম করি, কান্না করি, ঠিক আছে? আজকেও তাদের সিচুয়েশন দেখেও যে কান্না বেরোয়নি সেটাও নয়, কান্নাটা তো আর এমনি আসে না, বলুন, চোখে স্প্রে দিয়ে তো আর অ্যাক্টিং করে আসে না, একটা অন্তর থেকে বুক ফেটে কান্নাটা আসে। তো তাদের যা সিচুয়েশন দেখলাম মীমাংসার পরে, তো সেখানে একটা মানে খুবই প্যাথেটিক ব্যাপার। সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি হয়তো আজকে সেভাবে কিছু বলতে পারবো না, তবে হ্যাঁ, আমি ওখানে কথা দিয়েছি যে আজকের যে বিষয়টা আমি সমস্যার সমাধান করলাম, সেই বিষয়টা নিয়ে আমি সমাজে একটা বার্তা দেব, যে বার্তাটা মানুষের কাজে লাগবে আগামী দিন, ঠিক আছে? এবং আচ্ছা আচ্ছা মানুষকে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। আপনারা যারা আমার পরিবারের মানুষজন আমাকে যেভাবে মানে গুটি কয়েকজন যেভাবে আমাকে ভালোবেসে আগলে রেখেছেন, আপনারা দেখুন, আমি লক্ষ লক্ষ মিলিয়ন ভিউয়ার্সে আমি বিশ্বাসী নই। আমি জানি গুটি কয়েকজন যারা রয়েছেন আপনারা আমার কাছে মানে সত্যি অনেক সম্মানীয়, এবং আমি যে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পাই সেটা কিন্তু আমি দিনরাত উপলব্ধি করতে পারি। তার জন্য এরকম ভাবে জীবনের ঝুঁকিগুলো নিয়ে ফেলি। হ্যাঁ, তো অনুপ কুমার দাস তার মধ্যে মানে দাদা ভাই, সেটা তো একদম বলবো ওনার জন্যই হয়তো আজকে এই জায়গাটায় আমি আসতে পেরেছিলাম, নাহলে হয়তো এত মানুষ, হাজার হাজার মানুষ চিনতেন না আমাকে, বা এইভাবে আমি কোনো এমপির বাড়িতে এসে সমস্যা মেটাতাম না, এরকম একটা ব্যাপার। তো তাছাড়াও আমি পুলিশ প্রশাসন, ওয়েস্ট বেঙ্গল কেন, গোটা ভারতবর্ষের যেখানেই জানি কেন, আগ্রাতে আমি হিন্দি বলতে পারিনি, তাই হয়তো আমি ওনাকে বোঝাতে পারিনি, ঠিক আছে? আমি হিন্দিটা এখন আমি যতটুকু পারবো আমি হিন্দি বলেও বুঝিয়ে দিতে পারবো, যতটুকু শিখেছি, আধা হিন্দি আধা বাংলা।
তো তখন তো আমি একদমই নতুন, তো সেই কারণে আমি ওইখানটা করে মানে তাও আমার কাছ থেকে পেপারস কেড়ে নিতে পারিনি। আমি হিন্দি না বলতে পারি কিন্তু পেপারস কাটতে পারিনি। ওনারা আমাকে পুরো নিঃস্ব করে দিতে চেয়েছিলেন ওই মানে প্রুফ গুলো কেড়ে নিয়ে। আমার টাকা যায় যাক, কিন্তু প্রুফ কিন্তু বাবলি মুখার্জি দেয়নি। লড়াই কিন্তু দিয়েছিলাম আমি, ঠিক আছে। তো তাছাড়া আমি গোটা ভারতবর্ষে যেখানে যেখানে গেছি আমি কিন্তু সব জায়গা থেকে সম্মান পেয়েছি, আর আমার পরিবারের একজন না একজন চেনা মানুষ পেয়েছি, ঠিক আছে। এইটাও হলো। এবং শুধু তাই নয়, যে পুলিশ আধিকারিকরাও যে আমার লাইভ দেখেন, বাবলি মুখার্জিকে চেনেন, বাবলি মুখার্জি যে নিরপেক্ষতার সাথে যে কাজটা করেন, সেই রেপুটেশনটাও যে কুচবিহারে রয়েছে আমার, আমি বিশ্বাস করুন আজকে যদি মাস্টারমশাই না বলতেন আমি এটা বিশ্বাসই করতে পারতাম না যে সত্যিই আমার একটা সম্মান সমাজে আছে। আমি জানি আমার সোশ্যাল মিডিয়াতে নিয়ে আমি কাজ করছি, আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে আগলে রেখেছেন, আমাকে সৎ বুদ্ধি দেন, কঠিন পরিস্থিতির মধ্যে যারা আমাকে রক্ষা করেন, সেই কজনই মানুষ হয়তো আমাকে রেসপেক্ট করেন। তাছাড়া সবাই হয়তো আমাকে ভুল বোঝেন বা আমার কাজটাকে পছন্দ করেন না। কিন্তু এটা মানে আজকে আমি ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত। আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কখনো এটা সম্ভব হতো না। যে এখানকার নেতৃত্ব থেকে শুরু করে, এখানকার প্রশাসন থেকে শুরু করে, মানে এসপি ডিআইবি সবাই, যে এই যে বিষয়টা নিয়ে আমাকে নিয়ে যে চর্চাটা হয়েছে আপার লেভেল পর্যন্ত, এবং সেখান থেকেও যে তারা বলেছেন যে না এই মহিলা ঠিকঠাক কাজ করেন, মানে আমার কথা বলেছেন, নাম ধরে বলছে চেনেন না ইনি তো এই সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এই যে জিনিসটা কিন্তু আজকে আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এবং উনি যখন বলেছেন সেটা কিন্তু আমার কিন্তু ভিডিও রেকর্ডও আছে। এই নয় যে আমি আপনাদের কাছে গালগপ্প দিচ্ছি। যিনি বলছেন তিনি একজন স্কুলের হেডমিস্ট্রেস, এই হেডমাস্টার, তো তিনিই কিন্তু কথাটা বলছেন। তিনি সব জায়গায় আমার সম্পর্কে জানার পর এই যে সম্মানটা উনি আমাকে দিলেন, এবং আবারও যখন ওনার কাছে এসেছিলাম 2024-এর পর 2025-এ দিয়ে এলাম, এই যে সম্মানটা নিয়ে গেলাম, বিশ্বাস করুন এটা মনে হয় আমাকে আরো 10 বছর মনে হয় এনার্জি দিয়ে দিল, আবার লড়ার একটা মানসিকতা দিয়ে দিল। এমনি সবসময় লড়ার মানসিকতা থাকে, এটা যেন একটা আলাদা অনুভূতি, আলাদা লড়াইয়ের এনার্জি, মানে বলে বোঝাতে পারবো না আজকের যে কাজটা আমি করে গেলাম। এবং সহযোদ্ধারা এলে হয়তো অবশ্যই একটু প্রাউড ফিল করতো, কারণ সহযোদ্ধারা ভাবতো যে না আমরা যে জায়গাটায় আছি, দিদি হাজার যাই লোকে বলুক না কেন, কিন্তু দিদি কিন্তু আমাদের স্বচ্ছ আছে এবং দিদি কিন্তু ঠিক আছে। আপনারা তো লাইভে দেখছেন বা লাইভে ইয়ে করছেন, যারা যারা আমার কাছে পাশে থেকে যদি এই যে আজকের যে বিষয়গুলো, যে সম্মানটা পেলাম, সেটা যদি আমার সহযোদ্ধারা থাকতেন, এই সম্মানটা কিন্তু তাদেরও ছিল এবং তাদেরও আছে, ঠিক আছে। সামনে থাকলে হয়তো ভালোভাবে উপলব্ধি করতে পারতো এবং সেটা নিয়ে পরিবারে বলতে পারতো যে আমরা ভুল মানুষের পাশে নেই, আমরা ভুল মানুষকে সাথ দিচ্ছি না। আজ পর্যন্ত যে যে কাজগুলো নিয়েছি ভিকটিমের ভুল ছাড়া, আজ পর্যন্ত যে আমি কাজে সফলতা পাইনি, আমরা পাইনি, এটা হতে পারে না, ঠিক আছে। কঠিন থেকে কঠিন কাজ, যে কাজ কেউ পারছে না, সেই কাজ আপনাদের একটু ভালোবাসার আশীর্বাদ চেয়ে 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 দিনরাত পরিশ্রম করে, রাতের পর রাত জেগে, না ঘুমিয়ে না খেয়ে, অক্লান্ত পরিশ্রম করে, খালি এইভাবে ছুটে ছুটে বেরিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কঠিন ব্যাধি থেকে তাদেরকে সরিয়ে, তাদেরকে সেই রোগ থেকে মুক্তি দিয়ে তাদের একটা নতুন জীবনের আলোর দিশা দেখাতে পারছি। খালি আমি মাধ্যম মাত্র, হয়তো কাজটা আপনারাই করছেন, আমি হয়তো বুদ্ধিটুকুই অ্যাপ্লাই করছি। আপনাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে আমার বুদ্ধির যোগান আসবে কোথা থেকে, তাই না? যাই হোক, খুব খুশি হলাম আজকে। আর আমি মানে কি বলবো, লাইভে যখন বলবো পুরো ঝেড়ে কেসেই বলবো, আমার ভিকটিম কিন্তু মিথ্যে কথা বলেছেন আর মিথ্যের আশ্রয় নিয়েছেন, ঠিক আছে। এবং শুধু তাই নয়, আমার সাথে ভীষণ মিসবিহেভিয়ার করেছেন। শুধু তাই নয়, আমি রুটলি বিহেভিয়ার আমি কারোর সাথে করি যখন, আমি পাগল নই, যখন করার মানুষ সেই জায়গায় পৌঁছে দিলে তবেই করি, তাছাড়া কিন্তু আমি করি না। কিন্তু আমার সাথে অকারণে কেউ এরকম রুট বিহেভিয়ার করবে, আমি কিন্তু কখনোই সেটা আমি বরদাস্ত করতে পারবো না, আর করিও নি, করবো না। আমি এই বিষয়ে কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। উঁচু গলায় আমার সাথে কথা কেউ বলবে, উঁচু গলায় তখনই সে কথা বলতে পারবে সে যদি সাচ্চা হয় আমার থেকে বেশি যদি সে যদি সাচ্চা হয়, তাহলেই সে উঁচু গলায় কথা বলার মতো হিম্মত রাখে। কিন্তু যখন কেউ উঁচু গলায় কথা বলবে, তখন কিন্তু তাকে ভাবতে হবে যে সে সাচ্চা আছে কিনা। আপনারা বলুন উঁচু গলায় কথা, আমি শুনতে রাজি আছি, কিন্তু মিথ্যে কথা বলে, আমি বললাম চক্রান্ত, অবশ্যই চক্রান্ত। আমি বললাম মিথ্যে কথা বলছে, লাইভে তো চিৎকার চেঁচামেচি তখন করছিলাম, কিন্তু সত্যিই বলুন আমার অন্তর, ভগবান হয়তো একটা
আলাদা আমাকে কোনো শক্তি দিয়েছে, মানে মানুষকে জানার জন্য বা বোঝার জন্য। ঠিক আছে, এটা এক্সট্রা অর্ডিনারি হয়তো কোনো একটা কিছু আশীর্বাদ উনি আমাকে দিয়ে রেখেছেন। তো আমি কিন্তু বুঝে গেছিলাম যে এনারা মিথ্যা কথা বলছেন, এনারা আমাকে ঝোলাচ্ছেন, এটা একটা চক্রান্ত, মানে প্রি প্ল্যান বলে দিয়েছিলাম। ঠিক সেইটাই হয়েছে, ঠিক সেইটাই। ঠিক আছে, ওনার দিদি মিটিং এ আছে, ওনার দিদি হসপিটালে নেই। যখন লাইভে বলবো আমি গুছিয়ে 2024 সালের ঘটনা থেকে 2025 সালে উনি কেন আবেদন নিয়ে গেলেন, কি আবেদন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এটা আমি পুরো খুলে বলবো। খুলে বলার কারণটা হলো কি, কাউকে ছোট করা নয়, আমি নিজে আর এইভাবে অন্যায়, আমার সাথে যে হওয়া অন্যায়গুলোকেও আমি মেনে নিতে পারছি না। এটাও মনে হয় আমি যদি অপরাধীদেরকে যদি আমি ছেড়ে দিই বারবার 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 যারা অপরাধ করছে আমার সাথে, আপনাদের ঘরের মেয়ে বাবলি মুখার্জির সাথে, তাহলে মনে হয় আমিও অপরাধ করছি এবং আমিও পাপ কাজ করছি। ছেড়ে দিলে চলবে না, কারণ আমি তো সত্যি কোনো কি বলবো, কারো প্ররোচনায় বা কোনো লোভে তো আমি কিছু করি না, আমি নিঃস্বার্থভাবে করি, যেটা করি নিঃস্বার্থভাবে। ঠিক আছে, মানুষ যেটা করেন আমি গরিব মানুষের সহযোগিতা করি, যে কাজটা করছি আমি নিঃস্বার্থভাবে মানুষের কাজ করছি। মানুষ দেখেন, এখন মানুষ মানুষকে টাকায় মাপেন, আমি মানুষকে সম্মানে মাপি। ঠিক আছে, মানুষের আচার ব্যবহারে তার কতটা সম্মান, তার যে শিক্ষা, সেই শিক্ষাতে আমি মানুষকে দেখি, সেই দৃষ্টিতে আমি মানুষকে মাপি। কিন্তু মানুষ এখনকার দিনে মানুষ, বেশিরভাগ মানুষকে টাকার দাড়ি পাল্লাই বসিয়ে মানুষকে জাজ করতে চায়, তার জন্যই তাদের জাজমেন্টটা ভুল হয়। আর আমার দূরদর্শিতা বা আমার দৃষ্টি তাদের প্রতি এটাই থাকে যে তাদের শিক্ষা, তাদের আচার ব্যবহার, তারা কি করছে সেই দাড়ি পাল্লাই বসিয়ে রেখে আমি মানুষকে মাপি। তার কত ব্যাংক ব্যালেন্স আছে বা তার কিছু নেই, সে ফুটপাতে থাকে, সেই হিসাবে আমি কোনোদিন মানুষকে মাপি না। মানে আমার মনে হয় একটা মানুষ হতে গেলে, যেহেতু আমি মানুষ হব বলে সমাজে এই কাজটা বেছে নিয়েছি, একটা মানুষ হতে গেলে তার দৃষ্টিভঙ্গি এটা থাকাই দরকার। ঠিক আছে, আমরাও পারি এইসব ভিকটিমদেরকে শায়েস্তা করতে, আমরাও পারি এইসব ভিকটিমদেরকে হাত ছেড়ে দিয়ে চলে যেতে। আপনাদের সামনেই যাব, আপনারাও বলবেন যে হ্যাঁ বাবলি তুমি চলে যাও, এনার পাশে থেকো না, কাজ করো না। কিন্তু আমি যাই করি তাই করি, যতক্ষণ পর্যন্ত পারি আমি চেষ্টা করি ধৈর্য ধরে তার যে দায়িত্বটুকু নিয়েছি সেই দায়িত্বটা পালন করা, কোনো রকম ভাবে অজুহাত দেখিয়ে বা তাদের কোনো প্রবলেম দেখিয়ে বা তারা যে আমার সাথে যে আচার ব্যবহার করছে সেইটা থেকে তাদের কোনোদিন হাত ছেড়ে দিইনি। ঠিক আছে, এখনো পর্যন্ত দিইনি, আর যদিও বা দিই আপনাদের অনুমতি নেবো সেদিনকে এটা কি করা উচিত। মানে এইগুলো দিনের পর দিন বাড়তে চলেছে আমার সাথে, আমারও একটা মন আছে, আমিও একটু ভালো থাকতে চাই। আমি যখন গেলাম তখন ভীষণ টায়ার্ড ছিলাম, কিন্তু এখন ফুল এনার্জির সাথে ঘরে ফিরছি। আর আবার দেখা হবে মঙ্গলবারে, তবে কালকে একটু লাইভে আসবো বিষয়টা নিয়ে, যে আমাদের এই কাজের আপডেটটা দেওয়ার জন্য। যদি সময় পাই, নেটওয়ার্ক এখানে ভীষণ প্রবলেম জিওর, তো সেই কারণে আমি লাইভ করতে পারিনি। ওখানে লাইভ যে কখন বন্ধ হয়ে গেছে, কি হয়েছে জানি না। তো আমিও দেখলাম যে আমাদের এটা ভিডিও এভিডেন্স রাখা দরকার, তো ওখানে ভিডিও এভিডেন্সটাই রেখেছি। কারণ 2024 সালে যে মীমাংসায় এসেছিলাম ভিডিও এভিডেন্সের উপরেই কিন্তু আজকে, যেখানে মানুষ ভিডিও করতে দেন না সেখানেই কিন্তু ওই ভিডিওই কিন্তু আজকে এই সমস্যাটা সমাধানের জন্য সেটাই কিন্তু আজকে সহযোগিতা করেছে, সেই ভিডিওই কিন্তু আজকে বের করা হয়েছে। আর সেই ভিডিও না থাকলে আজকে এখানে কিন্তু তুলকামাল ঘটনা ঘটে যেত। তাই আমরা যে ভিডিওটা করি এটা কিন্তু শুধু আমাদের জন্য না, আমাদের প্রোটেকশনের জন্য না, এটা কিন্তু মানুষকে রক্ষা করার জন্য। তো সেই কারণেই আজকে ভিডিওগুলো বেরিয়েছে বলেই, সেই ভিডিওগুলো করেছিলাম বলেই গোপনে, তার জন্য আজকে সকলকে সুরক্ষিতভাবে মুখে হাসি ফুটিয়ে তাদেরকে বাড়ি ফেরাতে পারলাম, বা আমরাও ফিরছি। ঠিক আছে, চলুন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইউটিউবে একটুখানি আপডেট দিয়ে দেবো, ফেসবুকে সবার আগে এসছি কুড়ে ঘরে, কারণ কুড়ে ঘরের জন্য মনটা ছটপট করছিল। আমি যাই হোক তাই হোক কুড়ে ঘরটা ঠিক থাকবে, ওটা তো আগেই অফ হয়েছে, তারপরেও চেষ্টা করেছি হয়নি। আর কুড়ে ঘরটা হঠাৎ করেই দেখছি আমার হাত লেগেই হয়ে গেছে, নেটের প্রবলেম হচ্ছিল, তো ওখানে একদমই নেট কারোরই ছিল না। দিদি তুমি মা দুর্গা, কৃষ্ণা কুণ্ডু না, মা দুর্গার 10টা হাত, আমার 2টো হাত, ওই 2টো হাতেই ছোটদের আশীর্বাদ দিই আর ওই 2টো হাতেই প্রণাম করে আশীর্বাদ নিই। আমার 2টো হাত, আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমি তোমাদের ঘরের
একটা সদস্যা হতে পারলেই হবে, আর কিছু চাই না, ঠিক আছে? আমি জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমি কিছু বুঝতে পারছি না। তোমরা একটা কমেন্ট করো দেখি, আমি দেখি নেটটা একটুখানি। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? যদি শুনতে পারো তো কমেন্ট করো, একটা কমেন্ট করো। এখন বলা যাচ্ছে না, লাইভ চলছে তো, পরে বলবো। ঠিক আছে দি, এমনি সবার ঠিক আছে তো? ঠিক আছে, রাখছি। হ্যাঁ, এবার কমেন্ট দেখতে পেয়েছি। ববিদি লিখলো তোমার 10টা আঙুল 10টা হাতের সমান। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য তো আংটি দিয়ে ভরে রেখেছি, মানুষকে গরম লাগে আমার আংটি দেখে। চলো, মৌপিয়া ঘোষাল কি লিখছে? বাবলি আমাদের ঘরের কি অসাধারণ মেয়ে। সাধারণ হতে চাই, সাধারণ। অসাধারণ হলে মাটিতে পা থাকবে না, সাধারণ হলে মাটিতে পা থাকবে। তুমি আমাকে সাধারণ হিসাবে, সাধারণ মানে মেয়ে হিসাবে কি সাধারণ দেখতে চাও না অসাধারণ দেখতে চাও? তুমি বলো, তাহলে আমি কাল থেকে যদি অসাধারণ বলো, পাটা এরম করে দিয়ে চলবো। বিউটি, হাই দিদি। হ্যাঁ দিদি। ও মৃত্যুঞ্জয়, কেউ দেখে না আমাকে, দেখতে পেয়েছে তোমাকে। এতক্ষণ কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। কৃষ্ণা কুন্ডু, না তুমি সত্যি দুর্গা। বাবলি আমাদের ঘরের অসাধারণ মেয়ে। তুমি কি আজ আনলে? মুন্নিদি আর কোয়েল অনেক আগে জানে আমি সাধারণ, কিন্তু লিখছে তোমরা কি বলো টেস্ট করার জন্য, যে সাধারণ বলো না অসাধারণ বলো। মুন্নিদির সাথে সহমত কি সহমত নয়, ওটার জন্য মুন্নিদি তোমাদের পরীক্ষা করছে। বাবলি মুখার্জির পাশে থাকতে থাকতে মৌপিয়া ঘোষালও পরীক্ষা করতে শিখে গেছে, বুঝেছো? দেখছে জনগণ কি বলে। এই নার্গিস দি বলো, আজকে না আমার তো টেনশন কাজ করছে, ঠিক আছে? আমার মনে হচ্ছে কিছু ঘটবে কিছু ঘটবে, সেটা ঘটলো। তো তারপরে নার্গিস দি আবার ফোন করে আবার আসবে বলেছিল। এইসব কাজে নার্গিস দিকে নিয়ে এসে, টুটুকে নিয়ে এসে বলো এইসব কাজে বিপদ বাড়ি লাভ আছে, নিজেদের জীবনের ঝুঁকি। তারপরে আরো দুজনকে নিয়ে আসো যারা কাজ সম্পর্কে শুধু লাইভে দেখে, তার মানে অভিজ্ঞতা নেই কোথায় কি ঘটবে, ঠিক আছে? এবার আমি ওই জন্য নার্গিসদির ফোন তুলিনি। তবে নার্গিসদির সাথে আমার দেখা হলো না এইবার। শিলিগুড়িতে যারা যারা আছেন, শিলিগুড়িতে যারা যারা আছে তারাই একমাত্র দেখা করতে পারবেন, কিন্তু কুচবিহারে আর কারোর সাথে দেখা হবে না, ঠিক আছে? বাবলি আমাদের ঘরের অসাধারণ মেয়ে। আমি অনেক দিন জানি, তোমাদের জানালাম মাত্র। আচ্ছা দাঁড়াও, হচ্ছে, আগে ফিরি। সীমাস ক্রিয়েশন পরে বলবে আমি অনেক ঘুরেছি নার্গিস দি। হ্যাঁ কি কে কে আছো একটু দেখে নিন। ছবি দেখে দেখো সবাইকে চেনা যায় না। মন খারাপ না খিদে পেটে পেয়েছে, বলেন কিছু। দাঁড়ান, চাটা খাবো তো। বড়দাকে কষ্ট দেওয়া হয়েছে আজকে। পিঙ্কি দি আছি গো, ববি দি আছি, বাবলি। আচ্ছা সখী, সখী আছি। আলো, রাস্তা, রাস্তাটা ফাঁকা লাগছে। বলিস কি? রাস্তায় দেখো, রাস্তা রাস্তা ফাঁকা। কার ঘুম পেয়েছে? পেয়েছে না, ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তুলে দে জ্বালাটা, তাহলে একটু এসে যাবে। আচ্ছা শানিসীমাদি আছি, মা দুর্গা, থ্যাংক ইউ। মৌসুমি কেমন আছো দিদি? এই এখন একটু ভালো আছি গো, ভালো আছি। আমার কাজ হয়ে গেলে আমি ভালোই থাকি,
কাজ হয়ে গেলে দিদির মুখে হাসিই দেখবে, ঠিক আছে? তখন গাল দুটো রসগোল্লার মতো টপুটুপু হয়ে যায়, আর যখন কাজ পারি না তখন গালটা আমার চড়িয়ে যায়, বুঝতে পেরেছো? কাজটা ঠিক মতো হয়ে গেলে আমার মনের শান্তি থাকে। এক একটা মানুষের রোগ থেকে মুক্তি দিলে, নাই বা হলাম ডাক্তার, কিন্তু রোগ থেকে তো মুক্তি দিতে পারছি, বুঝেছো? নাই বা হলাম সিঙ্গার, কিন্তু মাঝের মধ্যে তো এলোমেলো করে কবিতার মতো গান শুনিয়ে দিই তোমাদেরকে। নাই বা হলাম কি বাচিক শিল্পী, কিন্তু মাঝের মধ্যে এমন এমন করি, এলোমেলো করে তো কিছু লাইন তো তুলে ধরি, বুঝেছো? বাবার খুব ইচ্ছে ছিল বড় মেয়েকে নার্স করবে, কেন না সেবিকা হবে, সেবিকা। এটা বলে রাখার কারণ আছে, পরে আবার তোমাদেরকে একটা ঘটনা বলবো এই বিষয়ে, ঠিক আছে? মানে আমার বাবার ছোট থেকে ইচ্ছে ছিল আমার বড় মেয়েকে নার্স করব। কিছু কিনবে? দেখো এখানে অনেক কিছু আছে, কিন্তু অনেক ধরনের বিস্কুট আছে। এই ছোটন, বর্দাকে নিয়ে যেত, আমি ওখানে দাঁড়াচ্ছি, কি কি পছন্দ নিয়ে আয়, তো লাগে এই কারণে এই পাঁচটা দাঁড়ায়। তনিমা দি লাইভ ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ওকে। রেশমি ব্যানার্জি আছি, বুনু থ্যাংক ইউ দিদি। শানিসীমা দি আছি গো, মা দুর্গা লাভ ইউ টু। রিঙ্কি কংগ্রাচুলেশন দিদি, অভিনন্দন তোমাদেরকেও। আমার প্রত্যেকটা সহযোদ্ধা এবং আমার পরিবারের সকল সদস্যদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দিতে চাই, অনেক অনেক অভিনন্দন, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা, আর ছোটদের জন্য আশীর্বাদ রইল আজকের এই কাজটাই সফল হওয়ার জন্য। এই কাজটা আমি মনে করি পৃথিবীর বলবো না, সরি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কারো ক্ষমতাই কোলাবে না এই কাজটা নেওয়া এবং কমপ্লিট করা, এটুকু বলতে পারি। সেটা উপলব্ধি প্রথম দিন করেছিলাম, আজকে একটুখানি আরো বেশি শুনে বলতে শুরু করলাম, মানে মুখটা না চুলকাচ্ছে, কত করে সব বলবো। তুমি যে কাজে হাত দেবে সফল হবে, সবই তোমাদের ভালোবাসা আশীর্বাদ। তোমরা কিন্তু আগে থেকে আমাকে বলেছিলে যে বাবলি তুমি আমাদের আশীর্বাদ রইলো, ছোটরা বলেছিল ভালোবাসা রইলো, তুমি সফল হবে। রূপালী দাস আছি বাবলি, থ্যাংক ইউ। সখী কংগ্রাচুলেশন সখী, অনেক অনেক ভালোবাসা তোমাকে, অনেক অনেক অভিনন্দন আজকের এই কাজটাই তোমরা সফল হওয়ার জন্য। রীনা কুমার মামনি একদম ঠিক কথা, কি কথা মামনি, প্রণাম নিও। শানিসীমা দি অন্য ফোনে দেখো মা দুর্গা, নেট নেই, চার্জ নেই, এতক্ষণ ধরে ভিডিও চলছিল। শর্মিষ্ঠা রয় বিশ্বাস, বাবলি বোন ভালো থেকো, আমি খুব অসুস্থ কিছুদিন ধরে, তাই লাইভ দেখতে পারি না, তোমায় অনেক ভালোবাসা জানাই। শর্মিষ্ঠাদি তুমি মহাদেবের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ হয়ে যাও খুব তাড়াতাড়ি। আমার পরিবারের মানুষজন না এই 2025 দেখলাম অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেককে হারিয়েছি, তো তোমরা সকলে সুস্থ হও, ঈশ্বরের কাছে তো সবসময় এটাই প্রার্থনা করি যে যেখানে পৃথিবীর যেখানে যে প্রান্তে মানুষ রয়েছেন আমাকে ভালোবাসেন, তারা প্রত্যেকে যেন ভালো থাকে। তুমিও ভালো হয়ে যাবে, চিন্তা করো না। তোমাদের জন্যই আজকে আমি এই জায়গাটায়, তোমাদের জন্যই, মানে তোমাদের ভালোবাসা আশীর্বাদেই কিন্তু সত্যিই আমি প্রত্যেকটা কাজে সফল হই। তাই তোমরা যখন বলো যে লাইভ দেখতে পাচ্ছি না, অসুস্থ, তখন ভীষণ কষ্ট হয়। বুঝবে না আমি কমেন্ট পড়ি কি না পড়ি, নাম বলতে পারি কি না বলি, না তোমাদের চিনি কি না চিনি আমি জানি না। আমি জানি এখানে ওই যে মুসলিম মা ভাই বোনেরা যেমন বলেন ঈশ্বর নিরাকার, ঠিক আছে, আমরা তো একটা আকার দিই, কিন্তু ঈশ্বর নিরাকার, তো আমি ওই নিরাকারের মতনই তোমাদেরকে খুঁজে বেড়াই, মানে শূন্যে হাতিয়ে বেড়াই, আর ঠিক ভালোবাসা হাতিয়ে নিই, বুঝেছো? আর সেই মুহূর্তে কিছু মানুষের
মানে চোখের মধ্যে সেই মানুষগুলোকে ভেসে ওঠে যখন আমি তোমাদেরকে প্রণাম করি, যখন তোমাদেরকে ভালোবাসা জানাই, যখন ছোটদের আশীর্বাদ জানাই, যারা ছোট তাদের কিছু মুখ আমার ভেসে ওঠে, তখন আমি আশীর্বাদ দিই। যখন আমি প্রণাম করি তোমাদের বেশ কিছু গুরুজনদের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি প্রণাম করি। আর যখন ভালোবাসা নিই তখন আমি নিরাকার, মানে শূন্যে হাতি 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 বেড়াই যে সবাই আমাকে ভালোবাসছে, এটাই উপলব্ধি করতে পারি। তাই তোমরা সুস্থ থাকো, তোমরা না থাকলে আমার অস্তিত্ব থাকবে না। তনিমাদি রাইট নেই, এই রাইট নেই নয়, তুমি বাধ্য নও বলতে অন্য ভিকটিম বা তার বাড়ির লোকে, একদমই তাই। আসলে নরম মাটিতে না বিড়ালে পটি করতে ভালোবাসে, সবাই নরম মাটি পেয়ে এরকমই করে। আমাকে শক্ত করে দাও তো। মালা গোস্বামী আছি বোন, থ্যাংক ইউ। আরিয়ান হাই হ্যালো। বিউটি দত্ত আছি দিদি, থ্যাংক ইউ, নমস্কার। নিলাম প্রণাম, তুমিও ভালোবাসা নিও বিউটি। মুপিয়া ঘোষাল বাবলিদি জিন্দাবাদ। তোমার আবার দিদি হলাম কবে গো? জনগণ জিন্দাবাদ বলো। শম্পা ব্যানার্জি চক্রবর্তী কংগ্রেচুলেশন বোন, থ্যাংক ইউ দিদি, প্রণাম নিও। ববি বাবলি মুখার্জি জিন্দাবাদ। জনগণ জিন্দাবাদ। আমার এই জিন্দাবাদটা শুনতে কেমন কেমন লাগে, লজ্জা লাগে। তোমরা না থাকলে আমার জিন্দাবাদ, জিন্দাই থাকবো না তো বাদ তো দূরের কথা, জিন্দা থাকবো তারপরে তো বাদ হবো। জিন্দা না থাকলে আমাকে বাদ দেবে কি করে তোমরা? কি করছিস ফুটি? মুপিয়া ঘোষাল তুমি আমাদের গর্ব, যেন সারা জীবন থাকতে পারি, ক্ষণেকের জন্য না। আমার চিরস্থায়ী কিছু ভালো লাগে না, আমার এই ক্ষণস্থায়ী কিছু ভালো লাগে না, আমার চিরস্থায়ী ভালো লাগে। যেন প্রাউড ফিলটা আমি আমার আমৃত্যুকাল পর্যন্ত তোমরা তেমন করতে পারো, থাকতে পারো। অর্কলা বাবলিদি জিন্দাবাদ, এই তোমরা জিন্দাবাদ। রেশমি ব্যানার্জি ঈশ্বর সহায় আছেন তোমার সাথে, এটা আমি বিশ্বাস করি। ঈশ্বর আমার অন্তরাত্মা আমাকে সবকিছু আগের থেকে বলে দেয়, ঠিক আছে? আমার কি করা উচিত কি করা উচিত না, আমার সাথে কি ঘটছে, এটা আমি না চেম্বারে ঠিক উপলব্ধি করতে পারি না। তবু কম মানে করতে পারি না বলবো না, ওটা মনে হয় 20% উপলব্ধি করতে পারি যে এই মানুষটা ধোকাবাজ, দাপ্পাবাজ বা মিথ্যা কথা বলছে। ওটা সেই সময় তোমাদের উপর ছেড়ে দিই, কিন্তু ফিল্ডে নেমে সেই সময় আমার অন্তর কিন্তু যা যা বলে সেটা সেটা হয়। তা আমি জানি আমাদের অন্তরের মধ্যে ঈশ্বর বিরাজমান, আর মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান। ঈশ্বর নিজে এসে দেখা দেয় না, তো অন্তর কথা বলে, আর তোমরা হলো কি সাড়া দাও, ঠিক আছে? মৌপিয়া ঘোষাল প্রাউড অফ ইউ মাই সুইট হার্ট। ববি সত্যিই তুমি আমাদের ঘরের মেয়ে, আমাদের গর্ব। হ্যাঁ, আমি তোমাদের ঘরের মেয়ে হতে চাই। বিউটি দত্ত আমাদের দিদি জিন্দাবাদ, জনগণ জিন্দাবাদ। রিঙ্কি ঘোষ দিদি সত্যি বলছি খুব খুব মিস করছি আমরা সবাই গো। সত্যি তোমরা কিন্তু আজকে কিন্তু খুব মিস করে গেছো, ঠিক আছে? আজকে এটা তোমাদের প্রাপ্তি ছিল, কিন্তু সেটা নিয়েও আমি ঝগড়া করে এসেছি, চিন্তা করো না। তোমরা যা আসনি না, ওই ভিডিওটা পোস্ট করবো বলেছি, ওখানেও চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি সব করে এসেছি, ফাইট দিয়েছি আমার সহযোদ্ধাদেরকে আনেনি বলে। তোমরা ভেবো না যে দিদি কাজ পেরে গেল, একা গিয়েছে, দিদি হয়ে গেল, তোমাদেরকে ভুলে গেছি, ওটা নয়। আমার সব সময় তোমরা থাকো, তোমরা উপলব্ধি করতে পারো না। যাদের মন পরিষ্কার তারা উপলব্ধি করতে পারবে। শুধু তোমাদের বলে না, আমি রাজীব সোমেন সকলের কথাই ভাবি। তোমরা ভেবো না যে তোমাদের কথাই আমি ভাবি। আমি যখনই কাজে নামি তোমরা থাকলে ওদের কথা ভাবি, তোমরা না থাকলেও এই তোমাদের কথা ভাবি, সাথে সাথে ওদের কথাও ভাবি। এই যে অনেকদিন পর চিরঞ্জিত এসছে,
পিঙ্কি ঘোষ, তুমি যখন যাবে সেখানে সম্মান আর ভালোবাসা নিয়ে আসবে। হ্যাঁ, এই লাস্টে যে রাস্তায় যে দেখা হয় না, ছুটতে ছুটতে যখন দেখা করতে আসে মানুষ, দিদি আপনাকে দেখেছি, এইটা আমার কাছে কিন্তু একটা খুব ভালো লাগে, বিশ্বাস করুন। সেই সময় একটা আলাদা হয়তো আনন্দটা আমি ঠিক মতো আর 5 জনের মতো প্রকাশ করতে পারি না, ভাষা ব্যক্ত করতে পারি না, যেহেতু আমার ভাষা জ্ঞান নেই, মানে কি বলবো, কিন্তু আমার সেই সময় একটা আলাদা একটা আনন্দ লাগে যখন মানুষ দেখা করে। আরিয়ান, নাইস ওয়াচ। এটা আবার কি কথা ভাই? আমার ঘড়িটা দেখি, দেখো এই ঘড়িতে না আমি কাজল পরছিলাম, আর শঙ্কর, আমি না সেনকা অফিসে কাজল পরে যাইনি, বুঝেছো? এ দেখো কাজল পরছিলাম, সেই ছবিটা তুলে আমার ফোনে সেট করে দিয়েছে। মঙ্গল, এটা মনে হয় একটা কোনো দিন হবে, মঙ্গলবার কিনা জানি না। তুমি পিঙ্কি ঘোষ লিখছে, তুমি যেখানে যাবে সেখানেই সম্মান আর ভালোবাসা নিয়ে আসবে। হ্যাঁ, এটা তোমাদের ভালোবাসা নিয়ে, তারপরে তোমাদের ভালোবাসা না পেলে নিতে পারবো না। মৌপিয়া, মিস ইউ সো মাচ। তোমাদেরকে তো নিয়ে আসবো ভেবেছিলাম, যুদ্ধও তো করলাম, পাটুলিতে যুদ্ধ করলাম, এখানে এসে যুদ্ধ করলাম, আমার তো ওটাই মাথার মধ্যে ঘুরছিল, তোমাদেরকে নিয়ে আসতে পারিনি বলে। বিউটি দত্ত, তুমি সম্মান পাওয়ার যোগ্য দিদি, তোমরাও সম্মান পাওয়ার যোগ্য, তোমরা আমার মতো মানুষকে এভাবে আগলে রেখেছো। কৃষ্ণা কুণ্ডু, আছি দিদি, থ্যাংক ইউ। দীপালি দি, আছি বাবলি। দিদি তোমার শরীর কেমন আছে? তোমার সাথে তো কথা হলো না, আমি ফ্রি কথা হবে। প্রণাম নিও দীপালি দি, ববি দি। হ্যাঁ মনে আছে, মাস্টারমশাইয়ের কাজ কোনটা? অনুপ কুমার দাস, ঠিক 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 দাদা ভাই, প্রণাম নিও। কৃষ্ণা কুণ্ডু, একদম ঠিক দিদি। কি খাচ্ছিস রে কুটকুট করে? হ্যাঁ, এই যে ভাইকে নিয়ে এসছি, এটা সেই মাসির ছেলে, দোলার ভাই, আমার ভাই। শানিসীমা দিয়ে, আমি আছি গো মা দুর্গা, কাজ করছি। আচ্ছা শানিসীমা দিয়ে, আমার চোখটা তো ছলছল করছে কেন আজকে? নিজের চোখ দিয়ে নিজেই দেখছি, আমার তো চোখটা ছলছল করার কথা না, আসলে চোখ দিয়ে হাসছি আজকে, মনে হচ্ছে নিজের চোখ নিজে দেখে নিজেরই হাসি পাচ্ছে। শানিসীমা দি, ওনার গট আপ করছিলেন? হ্যাঁ করেছে, দাঁড়াও, আমাকে যেভাবে বলেছে, আমি যেভাবে আমাকে ইনসাল্ট করেছে, আমি ওনাকে এই বিষয়টা নিয়ে বলবো, তারপরেও এসছি। আমি তো পাটুলিতে বলেই দিয়েছিলাম আপনার কাজ করব না, ঠিক আছে? রিঙ্কি, পারমিতা, স্যান্ডি, ডলিদি সবাই জানে, আমি তো বলেছিলাম যা করবেন করে নেন, কি করবেন, কেস করবেন যান করে নেন, আমি আপনার কাজ করব না। তারপরে আবার মাথাটা ঠান্ডা করলাম, করে ভাবলাম যে একটা দায়িত্ব নিয়েছি, যেটা আমি পারবো, করে দিই। রাখ রাখ রাখ, খা দিদিকে দি। কৃষ্ণা দাস, জয় নিতাই মা, প্রণাম। জয় নিতাই। কৃষ্ণা দাস, দুষ্টু মুখার্জি, আছি দিদি ভাই, থ্যাংক ইউ। শানিসীমা দিয়ে, আছি, আমিও আছি মা দুর্গা, কাজ করছি, লাভ ইউ। আচ্ছা, একই কমেন্ট বারবার আসছে। কৃষ্ণা কুণ্ডু, ঠিক। মৌপিয়া ঘোষাল, তুমি আমাদের সমাজে কোহিনূর হিরে। কোহিনূর আর হিরে, কোহিনূর মানে এটা কি জানো? কোহিনূর হিরে, হিরের নাম, দামি হিরে, কোহিনূর হিরে। ও হিরেন, ওটাও বুঝে গেছে, আনন্দে। আনন্দে না, আমি তো জানিই না যে কোহিনূর হিরেটা বেশি দামি।
সেই ভগবান সেই কানাকে শাকের বই দেখিয়েছে, তো কানা কি করবে, সব শাক তুলে নেবে। ও তো জানেই না কি তুলছে, ওখানে জল বিচুটি আছে না কি আছে। তা আমার অবস্থাও তাই, এইসব নিয়ে চর্চা কম করি। মৌপিয়া ঘোষাল, আমরা না থাকলেও সব সম্ভব। কি কি আমরা না থাকলেও সব সময় বলি যে আমরা ঠিক মানুষের পাশে আছি। ও জানো, এটা তোমাদের কথাটা রাখতে পারি। রমা দত্ত, ছোটন, আমি ওষুধের দোকানে ভেঙে দাঁড়িয়ে পড়েছিলাম। ওটা ছিল তাই, ওটা পিছনে বাদিকে সবুজ কালারের ইয়ে জ্বলছিল ওইটা। আমি বুঝতে পেরেছি তুমি কোনটা দাঁড়াচ্ছিলে। হ্যাঁ, আর তার আগে ছিল বাদিকে। কিচ্ছু দেখছি না, কিচ্ছু দেখছি না। কাজটা বুঝেনি, বুঝে না মুছলেও হবে না, ভেতরে ঘেমেছে। রমা দত্ত, ভেরি নাইস, থ্যাংক ইউ। মৌপিয়া ঘোষাল, তোমার সঙ্গ পেয়ে আমরা অনেক পুণ্য সঞ্চয় করি গো, আমরা অনেক ভাগ্যবান। এটা বলো না, বরঞ্চ আমি ভাগ্যবতী, তোমাদের সকলকে পেয়েছি। আর অনুপদা আমাকে বলেছিল একদিন, তুমি কি লাইভ ক্যামেরায় কাজ করতে পারবে? হ্যাঁ ভাই পারবো, এই জন্যই আমাকে ভেবলি বলে। এই যে তুমি এত সহজে বলে দিলে, লাইভ ক্যামেরা সম্পর্কে তখন জানতামই না, ঠিক আছে? তখন তো ফোনটা ঠিক মতো ইউজই করতে জানতাম না, যে ফোনে কি হয়, কি দেখা যাবে, কি শুধু ফোনটাই ধরতাম। তো তখন বললাম আমি পারবো। তুমি পারবে? হ্যাঁ পারবো। তুমি জানো লাইভ ক্যামেরা মানে? লাইভ ক্যামেরার পুরো র ভিডিও থাকে। হ্যাঁ দাদা পারবো। তো তখন বললো যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি অনেক উপরে উঠতে পারবে, মানে কাজের দিক থেকে। কেন সেটা আমাকে বুঝিয়ে দিয়েছিল। তো যিনি জি 24 ঘন্টার সাংবাদিক, ওই দাদার কথা বলছি আমি। তো তিনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যদি তুমি লাইভ ক্যামেরা করে এইভাবে কাজ করতে পারো তাহলে মানুষ এটা পুরোটা দেখতে পারবে, আমরাও দেখতে পারবো, তাহলে আমরাও পূর্ণ সহযোগিতা করতে পারবো, মানুষও পূর্ণ সহযোগিতা করবে। কিন্তু একটা ভুল করলে আমরাও তোমাকে কোনো সহযোগিতা করব না, বরঞ্চ তোমার যে উত্থান তার থেকে বেশি পতন হবে। এবং সাধারণ মানুষ যেভাবে তোমাকে সাপোর্ট করে উত্থানের দিকে নিয়ে যাবে, যেভাবে তুমি এগিয়ে যাবে সেইভাবেই কিন্তু পড়ে যাবে। এবার তুমি বোঝো তুমি লাইভ ক্যামেরা করে কাজ করতে পারবে কি পারবে না। আমাকে ভাবতে বলেছিল, আমি বলেছিলাম আজ থেকে আমি ভাববোই না। তুমি যেখানে বলেছো আমি আমার স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে জানি এবং পারবো, কারণ আমি নিজে জানি যে আমি সৎ, তো আমি পারবো। তো তারপর থেকে 2017 সাল থেকে মনে হয় আমি মোবাইলে লাইভ করতে শুরু করেছি। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 9 বছর, ঠিক আছে? প্রায় 9 বছর আমি এই লাইভ টেলিকাস্ট করে কাজ করছি। আর তার আগে প্রথম তো কিছু করতে জানতাম না, কিছু প্রমাণ রাখতে জানতাম না। তারপরে অনেকগুলো মিথ্যে কেস খাওয়ার পরে তারপরে প্রমাণ রাখতে জানলাম। তারপর থেকে ভিডিও ফটো রাখতাম, ঠিক আছে, বা রেকর্ড করে রাখতাম। তারপরে যখন দেখলাম রেকর্ডে কোনো কাজ হয় না, ভিডিও করতে হয়, ওই দাদার কাছ থেকে শোনার পর থেকে তারপরে শুধু একজন সাংবাদিকই বলেছিলেন যে তুমি এইভাবে যদি করো তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। তো ওটা শোনার পর থেকে আমি আজ পর্যন্ত লাইভ ক্যামেরার বাইরে গিয়ে কোনো কাজ করব মানসিকতায় রাখি না, লাইভ ক্যামেরার মধ্যেই কাজ করবো বলে মানসিকতা রাখি। কারণ আমাকে ওই যে মাথায় দাদাভাই বলে দিয়েছিল, ঢুকিয়ে দিয়েছিল, যদি তুমি লাইভ ক্যামেরায় কাজ করতে পারো তাহলে তোমার অন্যায় থাকলেও উঠে আসবে, আর ঠিক কাজ করলেও সমাজে উঠে আসবে। এটাই তোমার উত্থানের কারণ, এটাই তোমার পতনের কারণ হতে পারে। তো সেই দিন থেকে সেই সংকল্প নিয়েছিলাম আমি পারবো, আমি করব। আজও পর্যন্ত 9টা বছর আমার লাইভ ক্যামেরা বন্ধের জন্য, মানুষ ক্যামেরা লাইভ করতে চায় না, মানুষ ভিডিও করতে চায়, কারণ নিজেদের ভুলভ্রান্তিগুলো উঠে আসবে। কিন্তু অথচ আমি আমার লাইভ ক্যামেরা কখনো বন্ধ করি না, বন্ধ করতে চাই না। আমি বন্ধ করলে কান্নাকাটি করি, সেখানে মানুষ আমার লাইভ ক্যামেরা বন্ধ করার জন্য উদ্বিগ্ন হয়ে একটার পর একটা কেস করে আমার লাইভ ক্যামেরা বন্ধের জন্য এবং আমাকে দাবানোর জন্য চেষ্টা চলছে। কারণ এখানে বাবলি মুখার্জির স্বচ্ছ ভাবমূর্তিটা উঠে আসছে, বাবলি মুখার্জি কি করছে সেটা উঠে আসছে। এতে বাবলি মুখার্জি তো 9 বছরে কোনো ভুল দেখা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে তো বাবলি মুখার্জি তো উত্থানের দিকে যাচ্ছে। 5টা মানুষ তো তাকে ভালোবাসছে, বিশ্বাস করছে, 5টা মানুষ তার কাছে যাচ্ছে।
আমরা এত অপপ্রচার করছি তারপরেও মানুষ তাদের কাছে যাচ্ছে, আমরা এত মিথ্যে করে কেস দিচ্ছি তারপরেও বাবলি মুখার্জির রাত্রি একটা ছাড়া চেম্বার বন্ধ হচ্ছে না, ঠিক আছে? তারপরেও মানুষের এত ফোন, চেম্বার চলছে সেখানে একটা ফোন আসে না, সেখানে ঘন ঘন মানুষের ফোন, বাবলি মুখার্জি বিরক্ত হচ্ছে, ওই আমরা তো সেগুলো করতে পারছি না, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি তো বলছি কন্টিনিউ লাইভ ক্যামেরা মানুষ চেষ্টা করবে না কেন, করবে, ঠিক আছে? জেদ করে চেষ্টা করতে পারে, কিন্তু কন্টিনিউ এইভাবে কেউ চালিয়ে যেতে পারবে না, ঠিক আছে? কন্টিনিউ পুরোটা চালিয়ে নিয়ে যেতে পারবে না। আর এইভাবে 9 বছর টানা তো দূরের কথা, কারণ তাদের ভুলভ্রান্তি, তাদের মানে কি স্বার্থ সিদ্ধি আছে, কি চাইছেন সেই পুরো ওভার অ্যাক্টিং থাকলে ওভার অ্যাক্টিং, তারপরে যদি স্বার্থ সিদ্ধি থাকে স্বার্থ সিদ্ধি, তারপরে সেখানে যদি নিরপেক্ষতার সাথে কাজ না করে কারো হয়ে কাজ করে সেটা, যদি ভুল পরামর্শ দিয়ে থাকে সেটা, সব উঠে আসবে। আর সেই দিনকেই সেই মানুষের ওই পথ চলা যে প্ল্যাটফর্মে আছে সেই পথ চলা শেষ হয়ে যাবে। তাই আমার মতো এইরকম কন্টিনিউ গাড়িতে ওঠা থেকে নামা পর্যন্ত ভিডিও কেউ রাখতে পারেনি, পারবেও না, ঠিক আছে? আর কোনোদিন এইরকম ভাবে মানুষের সামনেও তুলে ধরতে পারবে না, এটুকু আমার চ্যালেঞ্জ। এটার জন্য নিজেকে অনেক মানে সাধনা করতে হয় ঈশ্বরের কাছে, যে আমি যেন সৎ থাকতে পারি, স্বচ্ছ ভাবমূর্তি যেন আমার মলিন না হয়। আজকে যেখানে গেছিলাম সেখানেও শুনলাম উনি 37 খানা কেস খেয়েছেন, কিন্তু ফলস কেস। নিজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে যখনই উনি মামলা জিতে যাচ্ছেন তারপরে উনাকে পাল্টা কাউন্টার করা হচ্ছে একটা মিথ্যে কেস দিয়ে। তাহলে যে মানুষটির বাড়িতে গেছি ফলস কেস দিয়ে নিজেদের জমি দখল করতে গিয়ে 37টা কেস খেয়েছে, আর ততগুলো মামলাতেই উনি জিতেছেন, ঠিক আছে? তো আমিও জিতছি, আমিও জিতবো, প্রমাণ থাকলে আর নিজে ঠিক থাকলে আর নিজের কথার যদি দাম রাখতে পারেন সমাজে, আপনি জজ সাহেব কেন, আপনাকে সকলে সম্মান করবে, সকলে ভালোবাসবে, সকলের মন কেড়ে নেবেন, আপনি সকলের ঘরের মানে মেয়ে হতে পারবেন। কি শত্রু কি মিত্র, যে পছন্দ করে না তার ঘরেরও মেয়ে হয়ে যাবেন অজান্তে, আর যারা পছন্দ করে তাদের তো ডাইনিং টেবিলে সবসময় থাকবেন আপনি, এবং শোয়ার বিছানাতেও থাকবেন আপনি, মানে আমি, ঠিক আছে? তো এটাই হলো বিষয়। সখী এত বড় কমেন্ট পড়েছো, এই পুজোর মধ্যে আমাকে ডাক্তার দেখাতে হবে চোখের। অ্যাকচুয়ালি আমি চোখে কমেন্ট যখন পড়ি চোখে ভীষণ প্রেশার দিতে হয়, আমি মানে ঠিক মতো দেখতে পাই না, খুব আবছা দেখতে পাই। কারণ তোমরা দেখেছো সেদিনকে মুন্নিদির বাড়িতে পাঁচালি পড়তে পারিনি আমি, লাস্টে মুন্নিদি আমার থেকে বড়, মুন্নিদি কিন্তু পাঁচালিটা পড়ে ফেললো, কিন্তু আমি কিন্তু পড়তে পারলাম না, ঠিক আছে? লক্ষ্মীর পাঁচালিটা, এই লক্ষ্মী বলছি, কিসের পাঁচালি জানো? কৃষ্ণের পাঁচালি। সেই দাদাভাইকে আমার প্রণাম। ওই জন্য সখীকে পেয়েছি, সেই দাদাভাইকে আমার প্রণাম, ওই জন্যই সখীকে পেয়েছি। আচ্ছা, ভালোবেসেছি, ভালোবাসবো, ভালোবাসা পেয়েছি, কুড়ে ঘরে পেয়েছি। কোন দাদা ভাই গো, আমি তো জানি না তোমাকে আমার কথা কে বলেছে। ওই দাদাকে আমার তরফ থেকেও অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। কারণ হলো কি, তুমি শুধু আমাকে পাওনি, আমিও তোমাকে পেয়েছি। যিনি আমাকে পেতে সহযোগিতা করেছেন তিনি আমাকেও তো মানে তোমাকে পেতে সহযোগিতা করেছে। মোপিয়া তোমার উশিরা, কংগ্রেচুলেশন। ওকে, তোমাকেও। তোমার জয়ে, তোমার
প্রিয়া ঘোষাল কি লিখে, তোমার জয় এর খুশিতে আমি একটা রিলস ছেড়েছি, আচ্ছা দেখো, আর সবাইকে বলছি তোমরাও দেখো, আর সহমত কিনা জানাও আমার পুরনো প্রোফাইল থেকে। তোমার কোনটা পুরনো কোনটা নতুন কে জানবে? তুমি এখানে লিংক দাও। আমি নিজেই জানি না তুমি কোন প্রোফাইল দিয়ে কমেন্ট করছো। পুরো লাইভে বলবে বোন। দিদি কোচবিহারের কেসটা একটু মনে করিয়ে দিন না, মনে পড়ছে না, মনে করিয়ে দেবো। ওই পুকুর পাড়ে বসে আমি লাইভ ক্যামেরা করে আমি তোমাদের সব কথা মনে করিয়ে দেব। আমি শুধু তোমাকেই চাই, কি লিখেছে, শুধু অপেক্ষায় রইলাম। মনিকা দি দূর, আমি শুয়ে আছি। আমি শুধু অপেক্ষায় রইলাম দিদি ভাই। জোর করবে না, আমি একটা কথা বলছি শোনো ভাই, জোর করবে না। আমি আমার ইচ্ছে মতো ডেট দেব, ইচ্ছে মতো যাব, তাতে তোমাদের কোনো ফল থাকবে না। আমি একবার নয় একাধিকবার যদি আমার ফল্ট হয় আমি তার খেসারত গুনতে রাজি আছি, কিন্তু তোমাদের কোনো ফল্টে আমি কোনো খেসারত গুনতে পারবো না, ঠিক আছে? আমি এটা তোমাদের জানিয়ে রাখলাম। আমাকে প্রেশার ক্রিয়েট কেউ করবে না। প্রেশার ক্রিয়েট করে বাবলি মুখার্জিকে কোনো কাজ করানো যায় না। আজকে কিন্তু আমি স্বইচ্ছায় গাড়ি থেকে নেমেছি। আমি যদি মনে করতাম আমাকে কেউ যদি জেদ করতো, আমি জেদ ধরে এখানে বসে থাকতাম। যেহেতু চিৎকার চেঁচামেচি করছিলাম, তারপরে ওনারা চুপ ছিলেন, জানেন ওনাদের ভুল, তাই কিন্তু আমি মাথা ঠান্ডা করে কিন্তু কাজটা করে দিলাম। উপকার কিন্তু তাদের হলো, আমি একটু সম্মান পেলাম। আমার যে উপকার হয়নি তা নয়, আমারও উপকার হয়েছে, আমাদের উপকার হয়েছে, কিন্তু ওনারা কিন্তু কাজটা পেলেন। উনি তর্ক বিতর্ক করতেন, গাড়িতে গু ধরে ওখানেই বসে থাকতাম। আমি খুব টেটিয়া, আমি জেদ ধরলে সেই জেদ কিন্তু আমি রাখি। আমি সবাইকে বলছি, আমি যেটা জেদ করব সেটাই করব, আমাকে কেউ টলাতে পারবে না। তখন আমি কমেন্টও দেখবো না যে বাবলি মাথা ঠান্ডা করো, বাবলি জল খাও, বাবলি এ করো, বাবলি, তখন তারা বকুনি খায়। তা আমি হলো কি, যখন জেদ চেপে যায় যদি একদম ভেতর থেকে, ঠিক আছে, তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর যেহেতু আমি ওভার অ্যাক্টিং করি না, আমি দেখনাই কোনো কাজ করি না, কোনো ছল ছাতুরি তোমাদের সাথে করি না, ছল খলের সাথে পা দিই না, তাই আমি এটা করতে পারবো না। তাই তোমার অপেক্ষায় থাকো, আমি যাব, আমার দায়িত্ব আছে, আমি ডেট দেব। যদি আমার ডেটে গিয়ে না পাই, একবার নয় একাধিকবার যাব, তার আগে অবশ্যই পরিকাঠামো তৈরি করেই যাব, ঠিক আছে? জানিয়ে রাখলাম তোমাকে, সোজা সাপটা। মানুষ ভাববে বাবা বাবলি মুখার্জিকে আমরা কাজও দেব, সবও করবো, বাবলি মুখার্জির কথা শুনবো। কথা শুনো না, এসো না, আমি আসতে বলছি না, আসবেন না, তাহলে একটুখানি পরিবারের সাথে আনন্দ করতে পারবো। বিউটি গুড ওয়ান। বাবলি কণিকা দিন নামটা একবার নাও, শুয়ে পড়েছে। বাবলি মুখ পেয়াকে এত ভালোবেসো না। ভালোবাসা কি আর বলে কয়ে হয়? ভালোবাসাটা অন্তর থেকে হয়। মানা করলেও বাদ মানে না, আবার ভালোবাসতে বললেও তখন আর শোনা মানে মন মানে না, ঠিক আছে? ভালোবাসাটা অন্তর থেকে এসে যায়। তোমাকে একটু কম ভালোবাসি, মুন্নিদিকে একটু বেশি ভালোবাসি, রিঙ্কি পারমিতাদের একটু কম ভালোবাসি, আর বোনেদের কম ভালোবাসি, কোয়েলকে একটু বেশি ভালোবাসি, ঠিক আছে? হলো? এবার তোমরা বাসবে ভালো কিনা বলো। আমি তোমার ইচ্ছায় চলতে চাই, যেদিন আপনি বলবেন সেদিন আমার লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ।
রিলসটা দারুণ। উশিরা দেখে এসছো? ঠিক আছে, আমিও দেখবো। এখন তো কপিরাইট পড়ে যাবে, তাই দেখতে পাচ্ছি না। নাহলে মুন্নিদি কি রিলস বানিয়েছে দেখবো। স্যান্ডি লিখেছে, চ্যাটার্জি স্যান্ডি। আমি প্রথম থেকে লাইভ দেখতে পারিনি, তবে এইটুকু বুঝেছি জয় হয়েছে তোমার। হ্যাঁ, আমার ভিকটিমকে কিছু বলার ছিল। দাঁড়াও, এখনো বলা শেষ হয়নি। কমেন্টে বলবো, লাইভে বলবো, ফোনে বলবো, সেই সময় ফোন করব। আমি ছাড়বো না। এখন থেকে সংকল্প নিয়েই নিয়েছি। যেমন সংকল্প নিয়েছিলাম 2013 সালে সৎ পথে থাকবো, নীতি আদর্শ মেনে নিষ্ঠার সাথে নিরপেক্ষতার সাথে কাজ করব, অন্তর দিয়ে কাজ করব। ঠিক আছে, ঠিক তেমন এবার থেকে সংকল্প করেছি কোনো ভিকটিমকে ছাড়বো না। সামনেরটা সামনে মুখের ওপর বলে দেব, তাতে থাকলে থাকবে, না থাকলে চলে যাবে। সোজাসুজি পথ আছে। কিন্তু ওই লাইভে এসে ইউটিউব চ্যানেল খুলে দুটো বাজে কথা বলা, লাইভে এসে কমেন্ট করা, এরও লাইভে বসে কথা বলা, এখনকার আগেই মুখোশ খুলে রেখে দেবো, যাতে পরে আর মুখোশ না থাকে। যেহেতু একজন ইউটিউব চ্যানেল খুলেছে, তার মুখোশটা আগে খোলা ছিল বলে, তাই মানুষ কিন্তু বুঝে গেছে, তাই কোনো সাপোর্ট পায়নি কারো। ঠিক আছে, বেশ বাবলি মুখার্জিকে নিয়ে ফাঁদ পেতে একদম চ্যানেল খুলে বসে পড়েছিল রুটি রোজগারের জন্য। ঠিক আছে, আর অনেকে তো রুটি রোজগারের জন্য করেছিল, কিন্তু দেখলো না হচ্ছে না, আমরা পাত্তা পাচ্ছি না, বরঞ্চ টাকা আর্নিং এর থেকে প্রথম টাকা আর্নিং করেছি, পরে দেখি ডাউনে যাচ্ছি। তারপর থেকে তারা আবার কিছুটা বন্ধ করেছে, আবার চালু করবে। কন্টেন্ট পাচ্ছে না, এখন অনেকগুলো কন্টেন্ট চারিদিকে ঘোরাঘুরি করছে বলে যখন কেউ থাকবে না তখন বাবলি মুখার্জি। আমি কিন্তু ইতিহাস লিখে রেখেই দিয়েছি 2023 সালে যে বাবলি মুখার্জি হলো ইউটিউবের কন্টেন্ট থাকবে। সব কন্টেন্ট ফুরিয়ে যাবে, বাবলি মুখার্জি কিন্তু ফুরাবে না, কারণ বাবলি মুখার্জি যতক্ষণ পথে আছে কন্টেন্ট বাবলি মুখার্জিকে নিয়ে থাকবেই, এবং কন্ট্রোভার্সিও চলবে। যখন কোনো খাবার পাবে না, খাদ্য খাবার, তখন আমি আছি।